হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে টন্দীপের ভিডিও দেখে মনে হলো, তোমাদের কি মনে হলো ও খুব দুঃখ কষ্টে আছে? যেটাও দেখালো, একা একা লাগছে, এরপরে কি হবে, ভবিষ্যতে কি হবে, বাবা মার কি হবে, এই যে বলে ওর যে মনের দুঃখটা ওর ভিউয়ার্সদের দেখাতে চাইছে, এটাকে দেখে কি তোমাদের কোথাও মনে হয়েছে ও সত্যি করে এই কথাগুলো বলছে? আমার কিন্তু মনে হয়নি। কারণ এই ধরনের সিম্প্যাথি কার্ড ও অনেক দিন ধরেই খেলছে। একদিন দেখাচ্ছে ও দুঃখে আছে, দুদিন যাক তারপরেই ও শুরু করে দেবে আমার সব কাজ গোছানোই ছিল। কাজে আমার ওই চিন্তা করার কোনো ব্যাপার নেই, যাদের চিন্তা করার তারা করুক। আমিও বলবো এদের কথায় কিন্তু তোমরা ভুলো না, কেউই ভুলো না। ও যেটা দেখাচ্ছে দেখাক, আর যেটা হওয়ার সেটা হোক। কারণ এখন শুধুমাত্র আমাদের ফলের দিকেই নজর দিতে হবে, মানে কি হচ্ছে, অর্থাৎ রেজাল্টটা কি, অর্থাৎ ছেলে কোথায় থাকছে। কেন বলছি এই কথাটা? স্বভাবতই ছেলে তার মায়ের কাছে থাকারই প্রধান দরকার, দুজনের কাছে থাকাই দরকার, কিন্তু যখন এরা সেপারেট এবং ছেলের যা বয়স সেই অনুযায়ী মার কাছেই থাকা দরকার। এরপর বাবার সঙ্গে টাচে থাকবে। এবার ভবিষ্যতে ধীরে ধীরে অনেক রকম চেঞ্জ হবে, সেটা যখন হবে তখন হবে। এখন কি দরকার, মার সঙ্গে যে দূরত্ব, মার সঙ্গে যে একটা কি বলবো, কন্ট্যাক্ট ছিন্ন হয়ে গেছে, সেইটাকে আবার পুনরস্থাপন করা। অর্থাৎ মা ছেলের সঙ্গে দেখা করবে, মা ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করবে, ছেলে জানতে পারবে তার মা মারা যায়নি, এখনও জীবিত আছে। এবং অবশ্য করেই এটা তার কাছে খুব সারপ্রাইজিং হবে। এবং আশা করি যদি ওর শিশু মনে এই স্মৃতিটুকু আঁকড়ে থাকে যে ওকে কেউ বা কারা বলেছিল তার মা মারা গেছে, সেটা তার মনে কী প্রভাব ফেলবে এটা ভবিষ্যতই বলতে পারবে। মানে তাদের প্রতি কী প্রভাব ফেলবে, আমি বলছি না তার মনে কী প্রভাব ফেলবে, সে তো তার মাকে ফিরে পাবে। কারণ একটা কথা বলে দিই, অনেকেই এটার মনে প্রশ্ন আসতে পারে যে ওই বয়সে ছেলে মাকে এতদিন দেখেনি, এবং যেটা জেনেছে তারপরেও কি ছেলের মা কি মনে আছে? কিন্তু অনেকের প্রশ্ন আসে এরকম। তা আমি বলি, মা যে বয়সেই ছেলের কাছ থেকে চলে যাক না কেন, বা ছেলে মা আলাদা হয়ে যাক না কেন, ছেলেও মাকে চিনতে পারবে, মাও ছেলেকে চিনতে পারবে, যে কোনো সময়ে, যে কোনো বয়সে, যে কোনো পরিস্থিতিতে। এটা কিন্তু আমরা সবসময় এর প্রমাণ বহু ক্ষেত্রে পেয়েছি, এবং এটা চিরন্তন সত্য একটা ভালোবাসা। এই ভালোবাসার সঙ্গে যে এই সবাই পরকিয়া অমুক তমুক গুলিয়ে ফেলে না, আর কিছু ব্যতিক্রমী গল্প, এটা আমার কাছে লেস ইন্টারেস্টেড। কারণ এই ধরনের গল্প বলে কিছু ভিউয়ার্সদের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বা ভিউয়ার্সদের মনে উত্তেজনা সৃষ্টি করা হয়, এটা হতে পারে। কারণ এই গল্পগুলো এই মুহূর্তে এখানে প্রয়োজন নেই। এখানে একটাই প্রয়োজনীয়তা, একটা সোজা সাপটা হিসাব। ছেলে, একটা বাচ্চা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে, তার মা এখনো বেঁচে রয়েছে, আর মা যেখানে ছেলেকে চাইছে, তাহলে কেন সে ছেলেটা মাকে পাবে না? মা কি চাইছে সেটাকেও যদি এক সাইডে রাখা হয়, ছেলে কেন তার মাকে পাবে না, এই প্রশ্নটা তো বৃহত্তর। এই প্রশ্নটা আমরা করছি কারণ ছেলেটার সেই প্রশ্ন করার বয়স তৈরি হয়নি, তার মনে এই প্রশ্নটা তৈরি হয়নি এখনো। তার জিজ্ঞাসা করা প্রশ্ন উত্তর, এই ফেসটাই তার মনে এখনো জাগ্রত হয়নি। কাজে সে এখনো একটা মাটির তাল, তাকে এখনো নানান আকৃতি দিতে হবে, গড়তে হবে, বড় করতে হবে। কাজেই তার মনে মায়ের ভালোবাসা যে কতটা জরুরি, এটা যারা এই ব্যাপারটাকে নিয়ে দেখছেন তাদের বিচার্য বিষয়। এবং আমরা মায়েরা যারা বলছি বিপক্ষে বা সপক্ষে, সবাই বুঝতে পারছি, কিন্তু ওই যে বললাম, কাকে সাপোর্ট করেছি তার উপর ভিত্তি করে কথাগুলো মুখ থেকে বেরোয়। কারণ সবাই ভাবছে বাবার ভালোবাসা নির্ভেজাল, মার ভালোবাসা পুরোপুরি একেবারে কারণ সাপেক্ষ, মানে মা ছেলেকে বাবার কাছ থেকে নিয়ে যেতে চাইছে কোনো রিভেঞ্জের কারণে, এই ধরনের কথা চারপাশে বলা হচ্ছে। কিন্তু রিভেঞ্জ হলে সে প্রথম থেকে এই জিনিসটার প্রতি লড়াই চালাতো, প্রথম দিন থেকে এতদিন ওয়েট করতো না। আমার মনে হয় যেইভাবে ওয়েট করেনি টন্দীপ তার পক্ষ থেকে, প্রথম দিকে 2-1 দিন বাদ দিয়ে মোটামুটি ও যখন থেকে বুঝেছে যে ভিউয়ার্সরা ওর কথা গিলছে, তখন থেকে ও একটা মিনিটও ও টাইম ওয়েস্ট করেনি। ও ওর মতো করে ও এগিয়ে গেছে, ওর মতো করে ও চলেছে, এখনও চলতে চাইছে। কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে আগে যারা পুরোপুরি তিনার বিপক্ষে ছিল, তারাও কিছু কিছু এখন বুঝতে পারছে যে গোড়ায় কিছু গলদ আছে। কারণ যে ধরনের চরিত্র আমাদের সামনে তুলে আনা হয়েছিল, সেই চরিত্রগুলোর আস্তে আস্তে পর্দাফাশ হচ্ছে, এবং ভেতরের যে গল্পটা সেটা ক্রমশ আমাদের সামনে প্রকাশ্যে চলে আসছে, এবং আসবে, আরও আসবে ভবিষ্যতে। ওয়েট করুন, জিনিসটা
যতটা সোজা সরলভাবে এখানে ইউটিউবে ব্লগিং চ্যানেলে দেখানো হচ্ছে, জিনিসটা অতটা সোজাও নয়। পরকীয়া অনেকেই করে, অনেকেই সংসার ছেড়ে চলে যায়, বাবা যায়, মা যায়, যে কেউ যায়, শুধু যে মাই যায় এমন নয়, বাবারাও যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সিদ্ধান্ত, স্টেপ এগুলো থাকে। কিন্তু সর্বোপরি ওই যে বলে না, মা যদি পরকীয়া করেও সন্তান পাবার তার অধিকার ফুল মাত্রায় আছে, যেটা কিনা আমাদের প্রথম থেকে ভুল রাস্তায় চালনা করার চেষ্টা করা হচ্ছিল, যে বাচ্চার কাস্টাডি পেতে গেলে মার চরিত্রটা বিশ্লেষণ করা হবে, দেখা হবে। এটা করা হয় না। এবং এটা এনারা এখন এই মুহূর্তে, মানে আমরা প্রথম থেকে বলছি, এরা বলেই যাচ্ছে, এখন এই মুহূর্তে গিয়ে নিজেরা স্বীকার করতে বসেছে। আচ্ছা, তার টনদীপের যেটা মনে হচ্ছে যে বাচ্চা চলে গেলে তার বাবা মার কী হবে, বেসিক্যালি এটা একটা বাস্তব কোশ্চেন। কী হবে সত্যি, এটা তো বাস্তব কোশ্চেনই, যে বাচ্চাটা যদি মার কাছে চলে যায়, মা অবভিয়াসলি এখানে আসবে না, কোনোভাবেই আসবে না, কারণ এই শ্বশুরবাড়ির পরিবেশ ওর থাকার যোগ্য নয়। কারণ আজ যদিও বা সে সব ভুলে আসেও, ভবিষ্যতেও তার সঙ্গে এই পরিস্থিতির সৃষ্টি হবে না, কে বলতে পারে। আর এখানে ভোলার কোনো রাস্তা নেই। কালও যেভাবে তাকে, গতকালও তাকে যেভাবে বাজে ভাবে অপমান করা হলো, তার স্বামী নিজের মুখে করলো, তারপরেও কি কিছু লোক ভাবতে বসে যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজের সংসারে ফিরে আসুক? নামেই নিজের সংসার, হ্যাঁ ওটাও নিজের সংসার এবং নামেই নিজের সংসার, কিন্তু সেই সংসারে ওর কোনো প্রতিপত্তি নেই। হ্যাঁ বলবে শাশুড়ি আছে, দুদিন পর থাকবে না, তখন দেখা যাবে। সেই দেখা যাওয়াটাই তো 5 বছর ধরে হলো, এবং শেষমেশ কী হলো না, এখানে আর যাই হোক, কোনো সুস্থ মানসিকতার লোক থাকতে পারবে না। সে তো প্রমাণই হলো, আরও প্রমাণ হবে, আমার মুখের কথায় কিছু এসে যাবে না। কারণ সর্বক্ষণই বলা হয় আমরা বোধহয় পক্ষপাতিত্ব করি না, পক্ষপাতিত্ব করি না। কেন টিনাকে সাপোর্ট করি সেটা নিয়ে বহুত লোকের মনে বহু কোশ্চেন। কেন সাপোর্ট করি অনেকবার বুঝিয়েছি, অনেকবার বলেছি, কিন্তু এবার আর বলবো না। কেন বলবো না, কারণ ভবিষ্যতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন সাপোর্ট করেছি, আমাদের সাপোর্ট করার অ্যাঙ্গেলটা কী, কী দেখে সাপোর্ট করেছি। কারণ আর যাই হোক, সে কি কাজ করছে তার ব্যক্তিগত ব্যাপার। সে ঘুরতে যাচ্ছে না, খেতে যাচ্ছে না, ঘরে নাচ করছে না, গান গাইছে না, সিনেমা দেখতে যাচ্ছে, এগুলো তার ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে জাস্ট কিছু কথা হতে পারে, কিন্তু এত তরজা হতে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন আমি সম্পর্কগুলোকে ওয়াইটি প্ল্যাটফর্মে এনে সেগুলোকে বিক্রি করছি বিশ্রীভাবে, আমি বলছি, এবং আমার সঙ্গে সঙ্গে কিছু ক্রিয়েটারকে ছেড়ে দিচ্ছি যে তোমরাও একে নিয়ে বলো, মানে আমার বলেও আমার শান্তি হচ্ছে না, তোমরাও বলতে থাকো। আবার তারপরে তো শুনছি বিভিন্ন রকম কথা, যে এদের মধ্যে নিজেদের মধ্যে সব প্ল্যান প্রোগ্রাম ফোন মাফিক হয়, এবং কে কি বলবে, কিভাবে বলবে, মানে একটা সিন্ডিকেট ওয়াইজ চালানো হচ্ছে, এবং সব কিছুই ফোনাফোনি করে ঠিক করা হয় কার চ্যানেলে কোন টপিক্সটা নিয়ে কিভাবে আলোচনা করা হবে, মানে সবই প্ল্যান্ড। এইগুলো শুনতে পাচ্ছি, কারণ যদি কন্ট্রোভার্সি জোনটায় ঘোরা হয় তাহলে অবশ্যই এই কানাঘুষোগুলো শোনা যাবে, এবং তখনই প্রশ্ন আসবে যে কিভাবে এই কথাগুলো ছড়াচ্ছে। আরে ভিতরের লোকই এইসব কথাগুলো ছড়িয়ে দিচ্ছে, এদের যাদের সঙ্গে এরা মিলেমিশে থাকে নিজেদের লোকরাই ছড়াচ্ছে, নাহলে ভিতরের কথা বাইরে আসবে কেন? এটাই হলো পরিষ্কার কথা। কারণ আমরা তখনই তার ঘরের খবর জানতে পারবো যখন তার ঘরের লোক বাইরে এসে আমাদের কাছে সেই কথাগুলো বলবে। আচ্ছা, সেই জন্যই কথাগুলো ছড়াচ্ছে। এবং দেখো, কিছু ছড়ানো জিনিস, কিছু পুরোটা মিথ্যা না হলেও 10% হলেও সত্যি হয়। এইবার সত্যিরও তো একটা প্রমাণ লাগে, কাজে প্রমাণ ধীরে ধীরে চলে আসবে। কারণ আরেকটু যদি ভালো করে দেখো, এদের কিন্তু বলার ভঙ্গিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিশেষ করে চন্দীপের, বিশেষ করে এদের ওর সাইডের কিছু দিদিদের ভঙ্গি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, গলার ভয়েস আস্তে আস্তে সেই জোরটা থাকছে না। মানে এদের মনেও, আমি বলবো না যে এরা পুরো ব্যাপারটা বুঝছে, সেটা নয়, এরা ব্যাপারটা হচ্ছে এদেরও মনে সন্দেহ জাগছে যে কি হচ্ছে, কেন হচ্ছে, আদৌ কি সঠিক হচ্ছে। এই যে একটা দোলাচল, এটা কিন্তু ওদের মনেও চলছে। হ্যাঁ, তা বলে কি আমরা নিশ্চিন্তে আছি? অবশ্যই না, একদম না। কারণ আমরা এসব নিয়ে ভাবছি না, অ্যাকচুয়ালি অনেক টেনশন করেছি, আর এসব নিয়ে ভাবছি না, শুধু ভাবছি ছেলেটা যেন একটা তার সঠিক অভিভাবকের হাতে পড়ে, এবং আদার যে সাইড আছে অভিভাবকের, সেও যেন তার বাচ্চার সঙ্গে কন্ট্যাক্টে থাকতে পারে, এবং বাচ্চা তার বাবা মা দুজনকেই পাক। এই যে একটা কথা, এই কথাটা আমরা প্রথম টিনার তরফ থেকেই শুনে আসছি, এবং এটাও কিন্তু আমার টিনাকে সাপোর্ট করার একটা প্রধান কারণ। পরের দিকে, প্রথম দিকে তো অনেক কারণ ছিল, পরের দিকে মানে এখানে ওর মনটা স্বার্থপরতা শূন্য, মানে ওর মনে কিন্তু স্বার্থ চিন্তাটা খুব কম। নিজের জন্য করব, আমিই পাবো সব, অন্য কেউ পাবে না, এই স্বার্থপরতা ওর মধ্যে নেই, একদমই নেই। তার জন্য নিজের ছেলে অবশ্যই তার বাবার অবদান আছে, অস্বীকার করার কোনো রাস্তা নেই, কিন্তু তবু একটা মায়ের যতটা অধিকার থাকে তার সন্তানের উপর, সেই অধিকারটুকুও সে এত ঘটনার পরেও অস্বীকার করতে তার একটুও দ্বিধা বা দ্বন্দ্ব হচ্ছে না।
ঠিক আছে, কারণ সে কিন্তু নিজের পায়ের তলার মাটি মোটামুটি একটা জায়গায় নিয়ে এসছে। সে এখন বেরোজগারে নয়, রোজগার করে, এবং সে আছে তার পৈতৃক বাড়িতে। অবশ্যই তাকে যে হোমলেস বলা হচ্ছে সেটা ভিত্তিলেস, কারণ এখন পৈতৃক বাড়ির ওপর মেয়েদের অটোমেটিক অধিকার এসে পড়ে। কাজে ওই যে ওর নামে লিখে দিক, ওর নামে করে দিক, এগুলোর কোনো প্রয়োজন হয় না। এই যে বলে না, শুনলাম ওই সমাজসেবিকা দিদির মুখেই, আমি এটা আমার নিজের থেকে বলছি, কারোর কথা শোনা না, বা আমার একজন ভিউয়ার্সও বলেছিল আমার কমেন্টস বক্সে এসে এই একই কথাটা যেটা আমি বলতে চলেছি। এই যে বলছে না যে টন্দীপের বাবা টন্দীপকে সব দানপত্র করে দিয়েছে, এটা করার রাইট কিন্তু ওনার নেই। উনি দিয়েছেন, ওনার মনে হয়েছে, কিন্তু আজ যদি সৌমালি কেস করে তখন কিন্তু এটা ওনাকে দিতে, মানে টন্দীপ দিতে বাধ্য হবে, কারণ মেয়েরও সমান অধিকার তার বাবার সম্পত্তির উপর, যেহেতু বায়োলজিক্যাল ফাদার মাদার, টন্দীপের ফাদার মাদার একই। এটা কিন্তু আমার একজন ভিউয়ার্স এসে আমার কমেন্টস বক্সে বলেছিল, এবং আমিও সম্ভবত এই ব্যাপারটা জানি, যেহেতু আমিও একজন মেয়ে এবং আমারও পৈতৃক সম্পত্তি আছে, কিন্তু আমার অবশ্যই করেই কোনো দাবিদার নেই, আমি ওয়ান অ্যান্ড অনলি। কাজে এই ব্যাপারটা আমার জানা আছে, যেহেতু আমার শ্বশুরবাড়ির তরফে অনেক অংশীদার, ঠিক আছে, সেই জন্য আমার জানা আছে। বিশেষ করে আমরা 4 ভাই, মানে 4 যা, সঙ্গে 2 ননদ, বুঝতেই পারছো অনেক আমাদের প্রপার্টি হোল্ডার। কাজেই এই জন্য এই ব্যাপারটা আমি জানি। কাজেই মেয়েদের অধিকার কখনো মারা যায় না, সে তুমি যতই দানপত্র করো। এটা সৌমালির ইচ্ছা, সে করবে কি করবে না, আমি বললেই তো করবে না। ওর একটা ইচ্ছা অনিচ্ছা বা এই সম্পত্তির উপর ঘেন্না অনেক কিছু কাজ করে না, ওর যা আছে থরি এর দরকার আছে এইসব নোংরামির মধ্যেও ঢুকতে চায় না, কিন্তু ওর মতো করে ও প্রোটেস্ট বরাবরই করেছে, করবেও, এবং করা উচিত। কারণ অন্যায় যে করে আর সহ্য করে সমান দোষী। কাজে আমার প্রতি যে অন্যায় করবে তাদের অবশ্য করেই বুঝিয়ে দেওয়া উচিত যে তোমরা আমার উপর অন্যায় করেছো, কাজে তোমরা ভুল করেছো, এই কথাটা তাদের বুঝিয়ে দিতে হয়। কাজে টন্দীপ আজকে কাঁদুনি গাইতে বসলে তো হবে না যে আমার ভাল লাগছে না, কি হবে ভবিষ্যতে এগুলো নিয়ে কি হবে, তা আমি একটা সুপরামর্শ দিই। তোমার এই দুঃখ, সেই কষ্ট সত্যি আমার মনের কোনো জায়গায় গিয়ে একটু হলেও লেগেছে। সত্যিই তো এই 3 বছরের ছেলের 3 বছর ধরে তার মা ছেলের সঙ্গে থাকার পর যে পরের 9 মাস ছেলের সঙ্গে মা থাকতে পারেনি, সেই 9 মাস তুমি যে টেক কেয়ারটা করেছো, সেইটা যে তুমি করেছো তার জন্য, এবং তারপরে তুমি ভাবছো যদি চলে যায় তখন তুমি কি করবে, সত্যি এটা খুব দুঃখের স্থান। হ্যাঁ, কিন্তু তুমি তো যোগাযোগ রাখতে পারবে, এই ভুলটা করার কিছু নেই। হ্যাঁ, তোমার গ্রিপে রাখতে পারবে না, তুমি যেটা বলছো সেটাই হবে এটা ভাবা চলবে না। হ্যাঁ, তোমার দুজনের পরামর্শ করে, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে, দুজনের মিলিত ইচ্ছায় তবে ছেলের কেরিয়ারটা গ্রো হবে। এই যে শেয়ারিং, এটা তোমাকে খুব আঘাত দিচ্ছে, মানে তোমার হুকুমে চলবে না, তোমার হুকুমজারিটা হবে না, যেটা তোমার বাড়িতে চলে হিটলারি শাসন, সেইটার জন্য তোমার কষ্ট হচ্ছে যে ভবিষ্যতে কি হবে। আরে এই বাড়ির চিন্তা করার কি আছে, এই বাড়ি তো কিষাণু অবশ্য করি এখনো অবধি, যতক্ষণ না তুমি সেকেন্ড ম্যারেজ করছো। যদি ডিভোর্স পাও, ডিভোর্স না পেলে তো সেকেন্ড ম্যারেজ কেন, থার্ড ম্যারেজের চিন্তাও করা যাবে না। হ্যাঁ, কাজেই ওইসব চিন্তা করে লাভ নেই, কিষাণুর যেটা ছিল সেটা থাকবে এবং আছে, ওই কষ্টটা করে লাভ নেই। কষ্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার গ্রিভেন্স থেকে বেরিয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে বিশাল ব্যাপার। সেটা আজকে কষ্টটা হচ্ছে, কম দিনের মধ্যে তুমি জিনিসটা বুঝে যাচ্ছ, এটাই তোমার লাভ। এটা যদি বেশি দিন হতো তাহলে আরও বেশি কষ্ট হতো। আমার মনে হয় যে অল্পতে কষ্টটা সেরকম বেশি হবে না। যেভাবে টিনা সহ্য করেছে 9 মাস ধরে, তুমিও চলে যাবার পর আগামী 9 মাস যখন থাকবে, অবশ্য টিনার মতো থাকবে না, কেমন টিনা কোনো কন্ট্যাক্টেই থাকতে পারেনি, তুমি তো সেটা থাকবে, হয়তো তুমি সেই কষ্টটা বুঝবে না, কিন্তু কিছু তো বুঝবে। কষ্টটা, ছেলের কষ্ট কতটা বুঝবে জানি না, তোমার নিজের প্রতি তোমার একটা বিরক্তি জন্মাবে, মানে আমি কি করলাম আর কি ভাবলাম আর কি হলো, আমি এটা না করলেও পারতাম। কোনো না কোনো একদিন তো তোমার মনে এটা আসবে, আশা করি আসবে। আমার মনে হয় বোধহয় এরা ভাবছে যে এই ম্যাডামকে নিয়ে ঘুরেও আমি সেই রকম সুবিধা হয়তো করতে পারলাম না, হয়তো বললাম, কিন্তু আবার কি হবে ভবিষ্যতে, কালই হয়তো অন্য একটা ভিডিও আসবে আমাদের সামনে। যাই হোক, যেটাই হোক, আমরা এখনও অপেক্ষা করছি পরের দিনটা দেখার জন্য, কারণ প্রতিটা দিন, প্রতিটা খবর আমাদের কাছে নতুন করে নিয়ে আসছে, ঠিক আছে। আর অনেক কিছু জানতে পারছি, বিশেষ করে চন্দীপের তো এখন একটা অ্যাফেয়ার সংক্রান্ত নিউজ সারা ওয়াইটিতে ঘোরাঘুরি করছে। আমি ওই নিউজটা নিয়ে কিছু বলছি না, একটাই কারণ প্রমাণ সাপেক্ষ, পুরো প্রমাণটা না আসা অবধি আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না। কারণ কখন যে কি হয় আর কি বেসিসে জিনিসগুলো ঘোরাঘুরি করে, বা যারা এই নিয়ে বলছে তাদের কাছে হয়তো যথোপযুক্ত প্রমাণ রয়েছে তাই বলছে, আর আমার কাছে যখন নেই তখন আমি এটা নিয়ে অবশ্য করেই কোনো কথা বলবো না। তবে দেখব যে তারা কি করতে চাইছে, আর সত্যি করে চন্দীপের এইরকম কোনো ঘটনা আছে নাকি, আর যদি থাকে তাহলে সত্যিকারের ঘটনার মোড়টাই ঘুরে যাবে, অনেক কিছু আরও নতুন করে
আমাদের সামনে চলে আসবে, এবং আমি বলবো প্রদীপদের ভিউয়ার্সকে আরও মনটাকে শক্ত করুন এবং চোখের জলটাকে স্টোর করুন, কারণ ভবিষ্যতে আরও অনেক কিছু ওয়েট করছে আপনাদের জন্য। এতটা মন ভেঙে ফেললে হবে না, কারণ তখন আপনারা ভাবতে বসবেন এতদিন ধরে কাকে আমরা ভিউজ দিয়েছি। তাহলে আমার ভিডিওটা এইটুকু রাখছি, আবার নেক্সট আসবো অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, আর ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। টাটা, বাই।